থাইল্যান্ডে বিমস্টেকের সাইডলাইনে ইউনুস মোদির বৈঠক হতে পারে শুক্রবার। সম্পর্কে প্রভাব পড়বে না চীন সফরের কারণে। Between Professor Yunus and Indian Prime Minister Modi, has there been any request from your side for a meeting? There has been a request from our side, and we certainly hope that this will take place. আমরা সব জায়গা থেকে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেটার চেষ্টা করব। দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। চরমপন্থা দমনে প্রয়োজনে কঠোর হওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের। মিথ্যা তথ্য দিয়ে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট করিয়েছে পরাজিত শক্তি, বললেন রিজভী। লম্বা ছুটি উদযাপনে আজও চিড়িয়াখানায় মানুষের ঢল। আনন্দে মেতেছে শিশুরা, প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। দেখেছি ভালো, এরপরে হলো সাপ, এরপরে হরিণ। পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি নিয়ে ঘুরে খুব মজা পাইতেছি। খুব ভালো কাটছে এদের ছুটিটা এবার রাঙামাটিতে এসে। আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হলো বিষাদে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সাথে দুই মাইক্রোবাসের সংঘর্ষে 10 জনের প্রাণহানি। রাস্তাটা অনেক বাঁক হওয়ার কারণে এক পাশ থেকে গাড়ি দিয়ে যাচ্ছে, ওই পাশ থেকে কি গাড়ি আসতেছে আসলে খেয়াল করে না। পাশে আর কোনো জায়গা নেই, সেহেতু বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকল করে সাইড দিতে পারে না। এবার গোষ্ঠী বিবাদে জড়ালো হবিগঞ্জের লাখাইয়ের মানুষ। পূর্ব বিরোধের জেরে নেত্রকোনার দুই উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষ। ঈদ মোবারক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই জানাবো বিমস্টেক সম্মেলনের খবর। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে শুক্রবার। এ বিষয়ে আশাবাদী পররাষ্ট্র বিভাগ। বিকেলে সম্মেলনের প্রথম দিন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এর আগে বিমস্টেকের সম্মেলনে প্রথম দিনে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থাপন করা হয় ব্যাংকক ভিশন 2030-র রূপরেখা। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে বছর জুড়ে। তবে জানুয়ারিতেই নিশ্চিত হয় 7 শীর্ষ নেতা উপস্থিত থাকবেন ব্যাংককে। তাই সাম্প্রতিক ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে আঞ্চলিক এই আয়োজনের জন্য প্রস্তুত শাংরিলা হোটেল। কড়া নিরাপত্তার চাদরে আশপাশের কয়েকটি এলাকা। বুধবার সম্মেলন শুরু হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দিয়ে। এর আগে মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে এবারের সম্মেলনের 7টি এজেন্ডা নিয়ে প্রারম্ভিক বৈঠকে বসেন শীর্ষ কর্মকর্তারা। মোটা দাগে আলোচনা হয় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্র পরিবহন সংক্রান্ত চুক্তি নিয়ে। তুলে ধরা হয় যৌথ ব্যাংকক ঘোষণার রূপরেখা। পরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম জানান, সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। Between Professor Yunus and Indian Prime Minister Modi, has there been any request from your side for a meeting? There has been a request from our side, and we certainly hope that this will take place. বিকেলে থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব জানান, ব্যাংকক ভিশন 2030 সফল করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। The meeting set the stage for BIMSTEC's Bangkok Vision 2030. প্রথমবারের মতো বিমস্টেক ব্যাংকক ভিশন 2030-এর মতো লক্ষ্য নির্ধারিত করেছে, যা সংস্থাটির আগামীর কার্যক্রমকে আরও সুনির্দিষ্ট করবে। বিমস্টেককে শক্তিশালী করতে কিভাবে প্রশাসনিক দক্ষতা ও বিভিন্ন ম্যানেজমেন্ট সেন্টারের গতি বাড়ানো যায় তা নিয়ে শীর্ষ নেতারা আলোচনা করবেন। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে এই বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে। এগুলো কিন্তু জিরো সাম গেম নয়।
যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গা থেকে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। শীর্ষ 7 নেতার যৌথ ঘোষণার মধ্য দিয়ে বিমস্টেক সম্মেলন শেষ হবে 4 এপ্রিল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে বলেও জানান তিনি। পুলিশের মাধ্যমে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন উপদেষ্টা। সকালে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি। ঈদ শুভেচ্ছা বিনিময় ও থানা পরিদর্শনের অংশ হিসেবে দুপুরে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনের অংশ হিসেবে ঘুরে দেখেন পুরো থানা, খোঁজ নেন বাহিনীর সদস্যদের। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে ঈদের ছুটি না নিয়ে পুলিশ সদস্যদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন উপদেষ্টা। দুষ্কৃতিকারী যেন কোনো অবস্থায় ছাড়া মানে দুষ্কৃতিকারী কোথায় কি, কোথায় বাড়ি কি, এইগুলি আমার দেখানো দুষ্কৃতিকারী এবং দুষ্কৃতিকারী তাকে আইনের আওতায় নিয়ে আসে। এর আগে বাড্ডা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। মানে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন, কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ খতিয়ে দেখার কথা জানান উপদেষ্টা। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিয়েছি। ঈদ শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল থেকে রাজধানীর মোট 5টি থানা পরিদর্শন করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এদেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো এবং আমরা রেখেছিও বটে। এবং সামনে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশে যাতে হচ্ছে যে কোনোভাবে উগ্রপন্থা, কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয় রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে এমন অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে সংস্কারের দাবি জানান তিনি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটিকে ভ্রান্ত ধারণা উল্লেখ করে মির্জা ফখরুল জানান 2016 সালে বিএনপির ভিশন 2030 এবং পরবর্তীতে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা আছে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। তিনি আরো বলেন জনগণ চায় না এমন সংস্কার সমর্থন করে না বিএনপি। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন লুটপাটের টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে ষড়যন্ত্র বাড়বে।
নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকবে। কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকেন তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হয়। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী। যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন গণমাধ্যমকে এই কথা জানান। তিনি জানান, বুধবার থেকে আগামী 4 দিন খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় ওনাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য বিএনপি চেয়ারপারসনকে ক্লিনিকেও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই এই পরীক্ষা নিরীক্ষা বলেও জানান তিনি। কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে ডক্টর জাহিদ বলেন, রিপোর্ট পর্যালোচনা করে লন্ডনের ডাক্তারদের পরবর্তী সিদ্ধান্তেই তা চূড়ান্ত হবে। এছাড়া মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসকদের পরামর্শে স্থানীয় একটি পার্ক থেকে ঘুরিয়ে আনা হয় বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেছেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রমাণের বহু উপাত্ত আছে এই প্রতিবেদনে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে রাজধানী সহ সারা দেশ জুড়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়, প্রত্যেকটির জন্য নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে কখনো সরাসরি, কখনো টেলিফোনে সহ নানান মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও ছিল তার। আইনের ভাষায় এ গণহত্যার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার। প্রমাণসহ এমন বহু উপাত্ত অনুসন্ধান করে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর খসড়া এখন প্রসিকিউশনের হাতে। চিফ প্রসিকিউটর জানান, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণহত্যা চালানোর অজস্র প্রমাণ উঠে এসেছে খসড়া রিপোর্টে। তদন্ত সংস্থা যে রিপোর্টটা দিয়েছেন সেটা অনেক এক্সজস্টিভ, সেখানে সকল তথ্য প্রমাণাদির উল্লেখ আছে এবং এই যে জুলাই আগস্টের গণহত্যার সাথে মানবতা বিরোধী অপরাধের সাথে তার সম্পৃক্ততা, তার যে কমান্ড রেসপন্সিবিলিটি বা সুপিরিয়র রেসপন্সিবিলিটি খুবই স্পষ্টভাবে এখানে উঠে এসেছে। অজস্র ডকুমেন্ট এখানে উপস্থাপিত হয়েছে। তার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য প্রমাণ তদন্ত রিপোর্টের মাধ্যমে আমাদের হাতে এসেছে, সুতরাং সেগুলো তার অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট হবে। শিগগিরই রিপোর্ট চূড়ান্ত করে ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। খসড়া রিপোর্ট পাওয়া গেছে, এটা চূড়ান্তকরণের কাজ চলছে, এটুকু বলা যাবে। কয়েকদিনের মধ্যে এটা ফাইনাল করার জন্য যে কাজ সেটা চলছে আর কি, তদন্ত সংস্থা সেটা করতেছে। গণহত্যার 2 অভিযোগে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গত 17 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ঈদ আনন্দ উদযাপনে ব্যস্ত সকলে। রাজধানীর বিভিন্ন স্থানে নগরবাসীরা বিনোদন খুঁজে নিচ্ছেন। যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ বিনোদনের সেই খবরই জানবো সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। ঐশী, দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? কি আয়োজন থাকছে সকলের জন্য, বিশেষ করে শিশুদের জন্য কোনো বিশেষ আয়োজন থাকছে কি? রবিন, ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে রয়েছে আমি, যমুনা ফিউচার পার্কের, এবং এখানে শিশুদের জন্য একটা বিশাল জোন রয়েছে যেখানে আসলে নানান রকম গেমস রয়েছে এবং গেমসের পাশাপাশি এখানে শিশুরা নানান রকম রাইডসও চড়তে পারছে এবং আপনি দেখতে পাচ্ছেন অনেক রকমের কার্স, অ্যারোপ্লেন, দোলনা এবং সেই সঙ্গে হর্স রাইডিংয়েরও সুযোগ এখানে রয়েছে। শিশুরা কিন্তু অনেক নানান বয়সের শিশুরা আসছে, একদম ছোট থেকে শুরু
করে টিনেজ যারা সে সমস্ত শিশুদের জন্য তাদের জন্য আসলে আলাদা একটি গেমিং জোন রয়েছে, যেখানে গিয়ে তারা আসলে সুন্দর একটি সময় কাটাতে পারছে পরিবারের সঙ্গে। এবং অনেক অভিভাবকের সঙ্গে আমাদের কিন্তু কথা হয়েছে, তারা বলছেন যে এক জায়গায় আসলে অনেকগুলো রাইড এখানে তারা পেয়ে যান এবং একই সঙ্গে আউটডোরে কোথাও এরকম একটি আয়োজন হলে আসলে প্রচণ্ড গরম, রোদ, ধুলো এগুলো আসলে সহ্য করতে হয়। তবে যমুনা ফিউচার পার্কে কিন্তু একদম শীতাতপ নিয়ন্ত্রিত পুরো যমুনা ফিউচার পার্কটি, সেখানেই ফিউচার ওয়ার্ল্ডের এই আয়োজনটিও কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ফলে ধুলা কিংবা কোনো রকম অস্বস্তি, গরম এই সমস্ত কিছু তারা কিন্তু ভোগান্তি এগুলো নিয়ে পোহাতে হচ্ছে না। ফলে একটা খুব নিরবিচ্ছিন্ন সুন্দর একটি সময় তারা কিন্তু পরিবার পরিজনের সঙ্গে আরামদায়ক পরিবেশে কাটাতে পারছেন শিশুদেরকে নিয়ে। শিশুরা প্রচণ্ড উচ্ছ্বসিত এবং কিছুক্ষণ আগেই এখানে একটি ম্যাজিক শো হয়ে গিয়েছে এবং এই ম্যাজিক শোয়ে শিশুদের পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক বা যে কোনো যারা অভিভাবক এসেছিলেন তারা কিন্তু এসে প্রচণ্ড আনন্দিত হয়েছিলেন এবং তারা প্রত্যেকেই বলছেন যে পাশে যেহেতু ফুড কোর্ট, খাওয়া দাওয়া এবং শিশুদের জন্য বিনোদন সব একই জায়গায় পেয়ে সবাই ভীষণভাবে খুশি এখানে। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী সুমাইয়া ঐশী। ঈদের তৃতীয় দিনে বিনোদনের খোঁজে হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে হাজির চিড়িয়াখানার প্রাঙ্গণে। ভ্যাপসা গরম আর পথের ক্লান্তি সবকিছু যেন তুচ্ছ ঈদ আনন্দের কাছে। বাঘ, ভালুক, হরিণ, সিংহ দেখে উচ্ছ্বসিত আগতরা। বনের রাজা সিংহ যখন পাইচারি করছিল খাঁচায়, বাইরে তখন ভুরি ভোজ সেরে বিশ্রামে সিংহী। হঠাৎই শিকারীর বেশে উঠে দাঁড়াতেই শিশুদের চোখে মুখে উচ্ছ্বাসের হাতছানি। আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত উট পাখি। এদিকে তপ্ত রোদে গাছের ছায়াতলে হাফ ছেড়ে চিত্রা হরিণের দল। সারা বছর খোঁজ নেয় না কেউ, তাই হয়তো সিঁড়ির নিচে অভিমানে লুকিয়ে বাঘমামা। আগতদের লম্বা গলায় অভিবাদন জিরাফের। এমনই মজার সব মুহূর্তের সাক্ষী হলো জাতীয় চিড়িয়াখানা। ভ্যাপসা গরম আর পথের ক্লান্তি সবকিছুই যেন তুচ্ছ ঈদ আনন্দের কাছে। আমি দেখেছি হলাম সিংহ, বাঘ, তারপরে আপনার হরিণ। এবারকার ঈদ আমাদের জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ঈদ, আর সবচেয়ে বেশি আমরা খুশি, আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে বাচ্চা কাচ্চাকে দেখাইতে পারতেছি। এখানে পরিবেশটা ভালো লাগছে, একটু গরম বেশি কিন্তু বাচ্চার খুশিতে আমরা খুশি। ঈদের তৃতীয় দিনে খানিকটা বিনোদনের খোঁজে হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে এই ঘোরাঘুরি। আমি হরিণ দেখছি, বানর দেখছি, বাঘ দেখছি। আমি দেখেছি ভাল্লুক, এরপরে হলো সাপ, এরপরে হরিণ। পরিবেশটা খুব সুন্দর, সব দিক পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যামিলি নিয়ে ঘুরে খুব মজা পাইতেছি। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দিনে প্রায় লক্ষাধিক দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, সেই প্রত্যাশাই কর্তৃপক্ষের। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্বাভাবিক সময়েই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানা। ঢাকার যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততায় খুব একটা বিনোদনের সুযোগ পান না নগরবাসী। তাই তো ঈদের ছুটিতেই হাজারো মানুষের ভিড়ে উপভোগ করতে এসেছেন চিড়িয়াখানায়। অভিভাবকরা বলছেন শিশুদের আনন্দটুকুই যেন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও দেশের পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় করছেন পর্যটকরা। বিনোদন কেন্দ্রগুলোও জমজমাট। লম্বা ছুটিতে পাহাড় সমুদ্রে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগে সব বয়সী মানুষ। নীল আকাশ আর বিশাল জলরাশির বুকে সমুদ্র স্নান উপভোগ করতে কক্সবাজারে হাজির হাজারো পর্যটক। ঈদের দীর্ঘ ছুটি, তাই সৈকতেও বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। পরিবার স্বজন বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে ঈদ উৎসবে। সাগরকন্যা কুয়াকাটাতেও উপচে পড়া ভিড়। সৈকতের বালিয়ারি ও ঢেউয়ের সঙ্গে মিতালিতে আনন্দে মেতেছেন তারা। গঙ্গামতি ও লেম্বুর বন সহ সবগুলো স্পটেই পর্যটকদের বাড়তি উপস্থিতি। দর্শনার্থীদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। সমুদ্রের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও ভ্রমণ পিপাসুদের ভিড়। রাঙামাটির পর্যটন কমপ্লেক্স, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই লেক সহ পর্যটকরা এক স্পট থেকে ছুটে বেড়াচ্ছেন আরেক স্পটে।
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ও জেলা পরিষদ পার্কেও পর্যটকদের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে বিনোদন কেন্দ্র ও পার্কে ঘুরে খুশি ছোট বড় সকলেই। প্রায় 2 সপ্তাহের মতো লোকের সমাগম থাকবে বলে আশা। আলুটিলা কেভে গিয়েছিলাম, ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স। খাগড়াছড়িতে আসছি আজকে, কালকে রাঙামাটি যাব, পরশুদিন কক্সবাজার যাব। ঈদের ছুটিতে হাজারো মানুষের পদচারণায় মুখর ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি। প্রিয় মানুষের সঙ্গে ছবি তোলা ও ঘুরে বেড়ানোই আনন্দের উৎস, সাথে রয়েছে মুখরোচক খাবারও। কানায় লোক পরিপূর্ণ, এই বছর ফুল বেচা কেনা করে বেশ লাভবান হয়েছে। কর্মময় জীবনের ক্লান্তি দূর করতেই নৈসর্গিক সৌন্দর্যের দিকে ভ্রমণ পিয়াসীদের ছুটে চলা। ঈদ ঘিরে বিভিন্ন জেলায় বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাও। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও 2টি মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ প্রাণ ঝরেছে 10 জনের, আহত 2 জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঈদের ছুটিতে কক্সবাজারে ভ্রমণে যাচ্ছিলেন নিহতরা। পথে দুর্ঘটনায় সব শেষ। মরদেহ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে, আহতরা হাসপাতালে। ঈদ আনন্দ ভ্রমণের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে ছিল যাত্রাটি, তবে মুহূর্তেই রূপ নিল বিষাদে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও 2টি মাইক্রোবাস সংঘর্ষে যেন চোখের নিমিষেই সব শেষ। প্রত্যক্ষদর্শীরা জানায় লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায় চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের বাস। এ সময় কক্সবাজারগামী মাইক্রোবাসের সাথে হয় সংঘর্ষ। পরে পেছন থেকে আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত পরিবহনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় 7 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও প্রাণহানির ঘটনা ঘটে। বাচ্চার খুব আসলে আশঙ্কাজনক অবস্থা, তো সেই জন্য আমরা এদের এক প্রকার মানবিক দিক বিবেচনা করে আমরা যতটুকু করা দরকার ততটুকু করছি। কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। স্থানীয়রা জানায় সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এছাড়া 2 লেনের সড়ক ও যানবাহনের বেপরা গতিতেও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এই রুট। সারা রাতভর লবণের গাড়ি চলতেছে, লবণের পানির কারণেই মূলত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই রোডের স্পেসটা খুবই ছোট। এই যে রাস্তাটা পাশে আর কোনো জায়গা নেই, সেহেতু বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকল করে সাইড দিতে পারে না। সুনতি বাজার থেকে সামনে যে জঙ্গলপুর যেখানে শেষ, এই জায়গাটা পর্যন্ত আসলে রাস্তাটা অনেক বাঁক হওয়ার কারণে এক পাশ থেকে গাড়ি যে যাচ্ছে ওই পাশ থেকে কি গাড়ি আসতেছে আসলে খেয়াল করে না। পুলিশ জানায় নিহতদের 5 জন একই পরিবারের সদস্য। তারা কুষ্টিয়ার বাসিন্দা, বাকিরা ঢাকা থেকে ওঠেন মাইক্রোবাসে। কুষ্টিয়া থেকে আসছে কিছু লোক এবং তাদের অফিসিয়ালি ঢাকা থেকে আসছে কিছু লোক। তা আমরা কুষ্টিয়া যাদের বাড়ি 5 জনের নাম শনাক্ত করতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টাও। জানান বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও জেলা প্রশাসন নিহত ও আহত পরিবারদের পাশে রয়েছে। বিআরটিএ 5 লক্ষ টাকা দিচ্ছে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবার, আর যারা আহত হয়েছেন তাদের এবং চিকিৎসা বাবদ 1000 টাকা করে, এবং বিআরটিএ এর পক্ষ থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো আরো যাদের চিকিৎসার যদি আরো প্রয়োজন হয় সরকার সেটাও দেবে। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে প্রাণ যায় 5 জনের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গোষ্ঠী বিবাদে উত্তপ্ত হবিগঞ্জ। ঈদের 3য় দিনেও মারামারির ঘটনা ঘটল লাখাই উপজেলায়। তুচ্ছ সব ঘটনা, অথচ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। ঈদের কয়েকদিন আগে এক গোষ্ঠীর 2 জনকে মারধর করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেনি অপরপক্ষ, কারণ তাদের বেশিরভাগ সদস্যই ছিলেন ঢাকায়। ঈদে গ্রামে ফিরলে একজোট হয়ে সংঘর্ষে জড়ালো তারা। পুলিশ বলছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ঈদের 3য় দিন সকালেও উত্তেজনা ছড়ায় হবিগঞ্জের লাখাই উপজেলায়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এবার জিরুন্ডায় গ্রাম্য আধিপত্য নিয়ে বিবাদে জড়ালো কাতল ও গোলাম গোষ্ঠীর লোকজন। স্থানীয়রা জানায় গোষ্ঠী দুটির বিরোধ দীর্ঘদিনের। গেল সপ্তাহে কাতল গোষ্ঠীর 2 যুবককে হাওড়ে মারধর করে গোলাম সমর্থকরা। তবে কাতল গোষ্ঠীর বেশিরভাগ সদস্য ব্যবসায়িক কারণে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারেনি। ঈদে সবাই বাড়ি ফেরায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় অন্তত 40 জন। একই সময় উপজেলার পূর্ব বামুই গ্রামেও সংঘর্ষে জড়ায় অন্য 2 গোষ্ঠী।
এতে নারী পুরুষ সহ অন্তত 30 জন আহত হন। হঠাৎ করে আমি শুনছি যে এরা আমার ভাইয়ের মানে এরা অতর্কিত হামলা করছে। আমাদের গ্রামের ভিতরে একটা বাজার আছে ছোট, এই বাজারের ভিতরে 5-6 জনে মিলে ওরা মারছে, কুবাইছে। আমি গেছি আটকাইবার লাগে, আমারও ওরা এরা আনন্দ খুব। ঈদের দ্বিতীয় দিনেও লাখাইয়ের পূর্ব তেঘরিয়া, মাধবপুরের কালিকাপুর ও বাহুবলের মিরপুর বাজারে ঘটে আলাদা সংঘর্ষের ঘটনা। গেল 2 দিনে জেলায় অন্তত 5টি বড় সংঘর্ষের ঘটনায় 280 জনের বেশি আহত হয়েছেন। আহতদের চাপ সামলাতে হিমশিম অবস্থা জেলা সদর হাসপাতাল চিকিৎসকদের। কালকেও 3 জায়গায় মারামারি হয়েছে। 3 জায়গার মারামারিতে সারাদিনই মারামারি রুগী ছিল। অনেক রুগী এমনি অন্যান্য রুগী তো ওয়ার্ডে ভর্তি হয়ই। তো সব মিলে আসলে আমাদের চিকিৎসা দিতে একটু হিমশিম খাইতে হয়। পুলিশ বলছে ঈদে সবাই এলাকায় ফিরে আসায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ হচ্ছে। তবে লাখাই সংঘর্ষের জন্য ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন পুলিশ সুপার। সবগুলো সংঘর্ষেই খুব ছোট ছোট বিষয়ে কখনো কখনো বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা দেশের বাড়িতে এসে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো লাখাইয়ের ঘটনায় আমাদের 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের বাহুবল মিরপুরের ঘটনার অ্যারেস্ট আছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 20 জনের বেশি জড়িতকে আটক করেছে পুলিশ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। নেত্রকোনার 2 উপজেলায় আলাদা সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 85 জন। বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি দেওয়া হয় আগুন। দুপুরে খালিয়াজুড়ি 5হাট গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হন অন্তত 50 জন। সংঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এদিকে কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ও ছবিলা গ্রামে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পুলিশ জানায় বলাই শিমুল দক্ষিণপাড়া গ্রামের তাহাজ্জত মিয়া ও সবিলা গ্রামের এজহারুল মিয়ার মধ্যে ঈদের দিন বিকেলে কথা কাটাকাটি হয়। এর জেরে এলাকায় মাইকিং করে সংঘাতে জড়ায় দুপক্ষের লোকজন। আহত হন অন্তত 35 জন। এ সময় 6টি বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হয়। আগুন দেওয়া হয় 2 বাড়িতে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের খাগড়াছড়িতে কৃষক দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে আসামিদের স্বজনদের বিরুদ্ধে। সকালে উপজেলার রামগড় বাগান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের ব্যানারে আসামিদের ছবি ব্যবহার করায় ক্ষিপ্ত হয় তাদের স্বজনরা। এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে প্রতিপক্ষের হামলায় আহত হয় মানববন্ধনে অংশ নেওয়া 5 থেকে 6 জন। তাদের উদ্ধার করে রামগড় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঈদের তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে দেখা মিলেছে ঘরমুখো মানুষের। তবে আজ সমাগম কিছুটা কম। দক্ষিণ উত্তরাঞ্চলের সব ট্রেনই স্টেশন ছেড়েছে সময় মতো। বাস স্ট্যান্ডেও কমেছে যাত্রী চাপ। তারা জানিয়েছেন, ঈদের আগে যাত্রার ঝক্কি ঝামেলা থেকে কিছুটা নিস্তার পেতেই এ সময়ে বাড়ি যাচ্ছেন। গাড়ির সংখ্যা কম থাকায় ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। ঈদের ছুটি টানা 9 দিন, তাই রাজধানীতে ঈদ উদযাপন করেও স্বজনদের সাথে সময় কাটাতে বাড়ি যাওয়ার সুযোগ মিলেছে এবার। তবে বুধবার এই চাপ কিছুটা কমেছে। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে ট্রেনে বাড়ি ফেরার জন্য হাজির হন অনেক যাত্রী। স্বস্তিতে যাতায়াতের জন্য বেছে নিয়েছেন ঈদ পরবর্তী যাত্রা। যথাসময়ে ছেড়েছে ট্রেন। যাত্রীরা জানান, ফাঁকা ঢাকা উপভোগ করে স্বস্তিতে বাড়ি যেতে চান বলেই কিছুটা পরে রাজধানী ছাড়ছেন। বগুড়া যেতেছি ঘুরতে। কাউন্টার থেকে কাটা হয়েছে, আরামদায়ক ভাবে যাওয়া হচ্ছে। ঈদের আগে বাচ্চা নিয়ে যাইতে পারি, অনেক ভিড় ছিল। ঈদের সময় অনেক ঝামেলা থাকে, তারপরে লোকজন বেশি থাকে, একটা যানজট থাকে অনেক সময়। আর ঈদের পরে একটু রিল্যাক্স থাকা যায়। খাদের উপরেও মানুষ যায়, তারপরে ট্রেনের ভিতরে পা রাখারও জায়গা পাওয়া যায় না। তো এই এখনের জার্নিটা অনেক মজার। বাস টার্মিনালেও নেই তেমন কোলাহল। যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেছেন, গাড়ি কম থাকার সুযোগে বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। গাড়িটাই কম আছে, যাত্রীর ভাড়াটা একটু বেশি নিছি। টিকিট নিয়ে নিছি, নন এসি। এখন আবার বলতেছি এসি গাড়ি আসছে। আমি বললাম যে টিকিট দিবেন নাকি চেঞ্জ করে না, আবার এই টিকিট রাইখে আবার টিকিট কাটতে হবে। বাস টার্মিনালটা গুছানো হয়নি। বাস টার্মিনালটা খুবই বিশৃঙ্খল। বাস টার্মিনাল এই ট্রান্সপোর্ট সিস্টেম যদি আসলে সংস্কার না হয় তাহলে আমাদের ভোগান্তি থাকবে। পরিবহন মালিকরা বলছেন, বৃহস্পতিবার থেকে ঢাকামুখী মানুষের যাত্রা বাড়বে। তখন বাড়ানো হবে বাসের সংখ্যা। বাড়িতে যাওয়া হয়নি, আর এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর কি। ঈদের দিনটা ঢাকায় ছিলাম, ফাঁকা ঢাকা। এখন ওই রকম চাপ পড়েনি আসলে। চাপ করলে গাড়ি এতক্ষণ অ্যাভেলেবেল চলে আসবে। আজকে আপনার মোটামুটি সামথিং, বেশিও না কমও না, আইতাছে আর গাড়ি তুলতেছে।
লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রায় 100 ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তিকে। প্রায় 5 দিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তিনি। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে বের করেন ওই ব্যক্তিকে। এরপরই তাকে নেওয়া হয় হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। আধুনিক যন্ত্রপাতির সংকটের কারণে ধীরগতিতে চলছে উদ্ধার কাজ। এরই মধ্যে মিয়ানমারে সরঞ্জাম এবং কর্মী সহায়তা পাঠিয়েছে চীন, ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।